ঠাকুরকে গ্রহণ করা মানেটা কি? ঠাকুরকে দীক্ষা নিলে কি ঠাকুরকে গ্রহণ করা হলো? এই জায়গায় ঠাকুর বলছেন যে দীক্ষাটা নিতে, সৎ নামে দীক্ষাটা নিতে, সৎ কথা বলা, সত্যের ভিতরে থাকা, সত্যকে নিয়ে চলা। সত্য বলতে যেটা সনাতন ধর্ম, যেটা সৎকর্ম, সেইটাই কিন্তু। তাহলে আমি যে ঠাকুরের দীক্ষাটা নিয়েছি, নেওয়ার পর আমি কি ঠাকুরকে সত্যিকারে ধরে ফেলেছি? সত্যিকারের ঠাকুরকে ভালোবেসেছি? সত্যিকারের ঠাকুরের যে রুলস গুলো আছে, যে সেটাকে আমি মেনেছি। আমি প্রকৃত ঠাকুরকে তখনই ভালোবাসতে পারবো, তখনই আমি ঠাকুরকে ধরবো। ঠাকুর তো দয়া করে, করুণা করে তার হাতটা আমার মাথার উপরে রেখেছে, কিন্তু ওনার করুণা আছে বলে তো আমি এই সৎ নামটা পেয়েছি। যদি ওনার করুণা না থাকতো, তাহলে সৎ নামটা পেতামই না। ওনাকে ঠাকুরকে মানা, ঠাকুরের বন্ধনের ভিতরে থাকা, মানে উনি যে নীতিগুলো দিয়ে গেছেন, তাকে কাটায় কাটায় পালন করা। তবেই কিন্তু আমি আহ ঠাকুরকে ভালোবাসতে পারলাম। আর ঠাকুরকে আমি ঠাকুরের পঞ্চনীতির ভিতরে যদি আমি থাকতে পারি, ঠাকুর যেটা বলেছেন সেটা যদি আমি করি, তাহলে দেখা যাবে যে আমি ঠাকুরের নামটা নিয়ে আমি সত্যিকার তার নামটা নিয়েছি। আর আমি তার বন্ধনের ভিতরে আছি। ও ঠাকুর তো দয়া করে, সেই ঠাকুর দয়া করে, করুণা করে আমার মাথার উপরে তো হাতটা রেখেছে। আর উনি একবার যাকে ধরেন, বা একবার যাকে নাম দেন, জীবন থাকতে তাকে আর ছাড়েন না। আমি তাকে নিয়ে কতটা চলতে পারলাম, কতটা নিয়ে চলেছি, কতটাকে জীবনটাকে বৃদ্ধি করতে পারলাম। বৃদ্ধি বলতে পয়সা, সম্পত্তি, ধন সম্পত্তিতে নয়। বৃদ্ধি বলতে আমার জীবনে ঠাকুরের কি কতটা প্রতিষ্ঠা করতে পারলাম। সেই প্রতিষ্ঠাটা আমি আমার পাড়াপড়শি, আরো আমার এই এলাকার মানুষটাকে কতটা লোককে ছড়িয়ে দিতে পারলাম। ঠাকুরকে তাদের মনে কয়েকজনকে জাগিয়ে দিতে পারলাম। এটা কিন্তু আহ সত্যিকারের ঠাকুরকে ধরা। কুয়োর ব্যাঙের চেয়ে কালাপের ব্যাঙটা হওয়া অনেক ভালো। একটা ব্যাঙ যেমন কুয়োয় বসে থেকে আকাশকে দেখছে আর বলছে, আমি একটা সমুদ্রের ভিতরে আছি, আর এখান থেকে আমি আকাশ দেখতে পাচ্ছি। আমি যখন ইচ্ছা তখন আকাশকে আমি আমার কব্জার ভিতরে রাখতে পারি। কোনো কারণে কোনো বালতিতে যে কেউ জল উঠাতে গেছে, বালতিতে এসে ওই কুয়ো থেকে যখন ব্যাঙটা বাইরে বেরিয়ে চলে এসেছে, তখন লাফাতে লাফাতে গিয়ে একটা তালাবে গিয়ে পড়লো। তালাবের থেকে গিয়ে তখন ওই বিশাল জায়গা দেখে আনন্দে একবার এ সাইডে ছুটছে, একবার ও সাইডে ছুটছে, সাঁতরিয়ে বেড়াচ্ছে। আর আকাশ তার চেয়ে বড় বেশি দেখা যাচ্ছে। তাই দেখে চিন্তা করছে, আমি তো আরো বড় জায়গায় এসে গেলাম। আমি যেটা চিন্তা করেছি সেটা তো ভুল। আহ, মানুষ, ওই পৃথিবীটা তো ছোট নয়। এটা তো কত সুন্দর জায়গা। ওখান থেকে কোনো কারণবশে ওখান থেকে উঠে এসে সেখান থেকে সমুদ্রে চলে গেল। সমুদ্রে যে দেখে যে তার চেয়ে বিশাল জলাকার, সেটা দেখে আরো আনন্দ। আর যেদিকে ছুটছে, উঁচুর দিকে তাকিয়ে দেখছে আকাশ দেখা যাচ্ছে। এটা দেখার পর মনে আনন্দে বলছে, আমি তো আরো ভুল ছিলাম।
চিন্তা করেছিলাম যে কুয়োর থেকে যে এইটাই আমার পৃথিবী, এইটাই আমার জগৎ। আর এখান থেকে যখন ইচ্ছা তখন আমি আকাশ দেখতে পাচ্ছি, এটি মনে হয় আমার। যখন তালাবে গেলাম তখন জলের সংখ্যাটা বাড়লো, ও ক্ষেত্রফলটা বাড়লো। কিন্তু এখানে তো যে জলের ক্ষেত্রটা শেষই হচ্ছে না। আর আকাশে যেদিকে তাকাচ্ছি চতুর্দিকে আকাশই আকাশ দেখা যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু সে তেমনি হতে হবে। যে যেদিকে যাবো ঠাকুরই ঠাকুর যেন দেখতে পাই। উঁচুর দিকে তাকালে দেখতে পাবো যে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি। সাইডের দিকে তাকালে দেখতে পারবো আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি। আমি যখন একা বসে আছি তখন মনে করতে হবে, যেমন আমার বর্তমান নাতির দাদা কত সুন্দর করে বলে যে, "আমি যেখানে থাকি আমার ঠাকুর সেখানে।" কত বড় একটা বিশ্বাস, কত বড় একটা আত্মবিশ্বাস, মনের ভরসা যে আমি আ যেখানে যাই সেখানে কিন্তু ঠাকুর আমার সঙ্গে থাকে। আমি একা বসে আছি, মোবাইল ঘাঁটছি। তো সেখানেও তো দেখতে হবে আমার ঠাকুর সাইডে বসে মোবাইলটাকে দেখছে। আমি কি দেখছি? তাতে এই ভাবনাটা থাকলে তার জীবনে সে ঠাকুরময় হয়ে থাকবেই থাকবে, ঠাকুরবিহীন তো থাকতেই পারবে না। আর অপকর্মটা করতে গেলে তার মনে দ্বিধাবোধ হবে। এইজন্য আচার্য দাদা এই কথাটা বলেছেন, "ঠাকুর আমার সবসময় সঙ্গে থাকে।" এটা আমার অনুভবের ব্যক্তিগত কথা। আপনি আপনারা আপনার মতন আপনারা আপনাদের মতন চিন্তা ভাবনা করতেই পারেন। স্বাধীন দেশ, আপনারা স্বাধীন চিন্তা করতেই পারেন। কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে, যে ঠাকুরের সঙ্গে থাকে বা ঠাকুরকে সবসময় নিয়ে চলে, যেকোনো একটা কাজ করতে গেলে তার মনে একটা দ্বিধাবোধ হবে। আমার ঠাকুর থাকলে কি এই কাজটা করতে, বা আমি যে কাজটা করছি, আমি যে ব্যবহারটা করছি, এই ব্যবহারটা কি ঠাকুর এভাবে করতেন? ঠাকুরের আমলে একটি মার নাম ভুলে গেছি, ছেলেটার নামও ভুলে যাচ্ছি এই সময়। যে একটা মা ছিলেন, যে মাটা আ ঠাকুরের পাবনা থেকে এসেছিলেন। বিশাল সম্পত্তি ছিল। সেসব ছেড়ে-টেড়ে দিয়ে ঠাকুরের সঙ্গে চলে আসলেন দেওঘরে। এখানে এসে ওনার একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে সঙ্গে নিয়ে এসেছে। তখন ছেলেটার খুব বিশাল রাগ। বিশাল বলতে একটা কিছু বললেই ঘেউ, 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 ঘেউ করে ওঠে। মা বলুক আর যেই বলুক, বিশাল রাগ। আ ওই নিয়ে মাটা বড় পরেশান ছেলেটাকে নিয়ে। বড় হয়ে গেছে, তাও কিন্তু ওই একটাই ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি। শরীরটা পরিবর্তন হয়েছে। ব্যবহার বা মস্তিষ্কে কোনো পরিবর্তন হয়নি। ওই রাগটা প্রচুর মাত্রা। ঠাকুরকে কেবল কি বলি, সে একটা ওই ঠাকুরের ওখানে যখন থাকতেন, একটা দায়িত্ব ছিলেন। দায়িত্বটা এই ছিল যে একটা ঠাকুরের যে ওষুধ বানানোর ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির চাবিটা উনার কাছে থাকতেন। সে কোনো কারণবশে ঠাকুর উনার কাছ থেকে চাবিটা চেয়ে নিয়েছে দাদাকে বলে যে, যে চাবিটা দাও, দাদা ঠাকুর আমাকে দিতে বলেছেন। কেন বলেছেন ঠাকুর এ কথা? বলেছে তাও জানি না। আপনাদের এত বড় একটা সম্পত্তি ছেড়ে আমি ঠাকুরের জন্য আপনার থেকে এখানে আমার মা চলে আসলো। আমরা চলে আসলাম। এখানে আসার পরে এখন ঠাকুর আমাদের কাছ থেকে চাবি নিয়ে নিচ্ছে। ঠাকুর একটা পলিসি করছে না কি করছে? আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এটা কি? ২-৩ টা কথা বেশি, বেশি শুনিয়ে দিল। দাদাটি এসে ঠাকুরকে বললেন যে, "ঠাকুর এই চাবি দেননি।" ঠাকুরের কাছে এসে বললেন। ঠাকুর শুনে একটা মিষ্টি হাসি দিয়ে বলছেন, "ওকে ডাকো।" মাকে বললেন যে, "ওকে ডেকে নিয়ে আসো।" ডেকে নিয়ে আসলো। সামনে একটি ঠাকুরকে প্রণাম করে বলছে, "হ্যাঁ ঠাকুর কি কবা কও? কেন ডেকেছো আমাকে?" বলছে, "বাবা" একটু ফিসফিসে করে বলছে যে, "বাবা ভালো আছিস?" "ঠাকুর কি বলছো আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো।"
তা বসতে কাছে কাছে আসলো। বলে, "ভালো আছিস?" বলে, "হ্যাঁ, ঠাকুর ভালো আছি।" "কও কি কবা? আমারে ডেকেছো কেন?" এইভাবে হম্মুই-ধম্মুই দিয়ে বলছে। তো সাইডে থেকে একটা স্টিমার যাচ্ছে। স্টিমারটাকে আওয়াজটা যখন দাঁড়িয়েছে, তো ড্রাইভারটাকে বললেন, "স্টিমারটাকে শুরু করো, চালু করো।" যখন চালু করল, যে আওয়াজ করছে ঢপ, 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 ঢপ করে খুব বিশাল আওয়াজ করছে। বলছে ঠাকুরকে ইশারা দিয়ে বলছেন যে, "আরো একটু আগে নিয়ে যাও।" যখন স্টিমারটাকে ধীরে, 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 ধীরে আগের দিকে নিয়ে যেতে লাগলো, ওই ঢপ, ঢপ বিশাল একটা কান জ্বালার পোড়া যেটা আওয়াজ, ওই আওয়াজটাকে কিন্তু যত দূরে যেতে লাগলো, ততই কিন্তু মিষ্টি লাগতে লাগলো। আ ঠাকুর বলছেন, "কিছু বুঝতে পেরেছ মণি?" "কি বুঝবো?" স্টিমারটা চালু করতে বললেন, ও চালু করলো, নিয়ে চলে গেল। আর কি বোঝার আছে ওর ভিতর? বলছে, "যখন স্টিমারটা কাছে ছিল, যখন স্টার্ট হলো, তখন আওয়াজটা কেমন শোনা যাচ্ছিল? কানে টানে জ্বালা করছিল, মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। একটা অস্বস্তি বোধ হচ্ছিল। আর যখন স্টিমারটা দূরে চলে গেল, ওই একই আওয়াজটা যখন আমাদের কানে ধীরে আসতে লাগলো, তখন কেমন লাগছিল?" বলে, "খুব সুন্দর লাগছে তখন।" মনি, কথাটাও এই তেমনি বলতে হয়। যাতে শুনে কারো মনে ব্যথা না লাগে বা কর্কশ ভাবটা শুনতে খারাপ আমাদের কানে না লাগে। আর কথাটা সবসময় ধীরে সুস্থ মিষ্টি ভাষায় বলতে হয়। যদি ওই একটা মেশিনের আওয়াজ দূরের থেকে শুনতে এত সুন্দর লাগে, কাছে থাকলে এত খারাপ হতে পারে, তাহলে মানুষের যে ভোকাল সাউন্ডটা, গলার সাউন্ডটা, ওটাকে কতটা ধীরে, কতটা আস্তে, কতটা মিষ্টিভাবে বলতে হয়, এটা তোমার জানা নেই? ঠাকুর, ওটা তো মেশিন। তো ঠাকুর বলছে, আমার শরীরটাও তো একটা মেশিন। হ্যাঁ ঠাকুর, এবার আমি কিন্তু ওই কথাগুলো শুনতে, শুনতে ওর আওয়াজটা কিন্তু নরমাল হতে, হতে, হতে একদম মিষ্টভাষীতে এসে গেছে। হ্যাঁ ঠাকুর, আবার ভুল হয়ে গেছে। এবার আমি ধীরে করে কথা বলা শুরু করব। এইভাবে ওর পরিবর্তন ঘটিয়ে দিল ঠাকুর। আর সবার ধীরে, 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 ধীরে সেই ছেলেটা প্রিয় হয়ে গেল। এই ঠাকুরের কয়েকটা যে ঘটনা, এই ঘটনাগুলো যখন শুনবেন, মানুষের জীবন, এই বিশাল জীবনটাকে ক্ষণিকের মধ্যেই পরিবর্তন করে দিচ্ছে ঠাকুর। যে ছেলেটা বা ২৩ বছর ২৪ বছর বয়স হয়ে গেছে, সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে শুধরাতে পারলেন না। পাড়া-পড়শি, ওর মা, ওর গুরু কেউ শুধরাতে পারলেন না। স্কুল টিচার কেউ শুধরাতে পারলেন না। ঠাকুর ক্ষণের ভিতরে তার জীবনটাকে পরিবর্তন করে দিয়ে তার ভোকাল সাউন্ডটাকে মিষ্টিভাষী করে দিল। গলার সাউন্ডটাকে ভালো করে দিল। এই যে ছোট্ট, ছোট্ট ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আমাদের কতটা ভালো লাগে যে আমি কি ওইভাবে হতে পারলাম? আমি কি ঐরকম কিছু হয়েছে? আমি কি আমার জীবনটাকে শুধরিয়ে নিয়েছি? আবার ঠাকুর বলছেন যে, "যখন আমার ব্যক্তিগত জীবনের পরে কেউ প্রহার করবে, যখন আমার আত্মসম্মানের পরে কেউ প্রহার করবে, তাকে ১ থেকে ২ বার ক্ষমা করে দেবে, ৩ বার কিন্তু ফোঁস করবে।" ফোঁস মানে সাপে যেমন ফোঁস করে কামড়ানোর আগে ফোঁস করবে। তাকে কামড়াতে হবে না, কিন্তু ফোঁস করতে তো মানা করিনি। মানে আত্মসম্মানটাকে বাঁচাতে গেলে, ঠাকুরের প্রতিষ্ঠাকে বাঁচাতে গেলে কিন্তু মাঝে, মাঝে অনেক জায়গায় কিন্তু ফোঁস করতে হয়। ঠাকুরের অসম্মান মানে নিজের সম্মানের চেয়ে কিন্তু বড় একটা কাজ। সামনে আমরা বসে আছি, ঠাকুরকে অসম্মান করছে, সেটা শোনা মানে আপনিও কিন্তু ঠাকুরের কে অসম্মান করছেন। ওই লোকের সঙ্গে আপনি যুক্ত আছেন। তা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা এমন নয় কি মারামারি, ঝগড়াঝাটি, লাঠি নিয়ে করতে হবে। প্রতিবাদ মানে ও যেমন নিজের মুখের ভাষায় করছে, আমাদের কিন্তু সেইভাবে ভাষায় তাকে যে আনসারটা দিতে হবে।
যে এইরকম উদাহরণ পেশ করতে হবে বা এরকম কথা বলতে হবে যে ও যে কথাটা বলছে সেই কথাটা ওই আমার ঠাকুরের ভারে দেবে চাপা পড়ে যায়। তবেই কিন্তু প্রকৃত আমি ঠাকুরকে বললাম না শুরুতে যে ঠাকুর দয়া করে আমাকে যে আহ, দীক্ষাটা দিয়েছে তা আমি আমার জীবনে কতটা ধারণ করতে রাখতে পারলাম। আমি ঠাকুরকে দীক্ষাটা নিয়ে আমি কতটা তাকে নিয়ে চলছি। ঠাকুর দয়া করেছেন বলে দীক্ষাটা হয়েছে, না হলে দীক্ষাটা হতো না। এই যে কত বা ভারতে কত মানুষ পড়ে আছে, তার থেকে কটা লোকের দীক্ষা হয়েছে? 3%, 4%। কোনো অনেক মানুষ বাকি আছে, ঠাকুরের দীক্ষাটাকে দিতে হবে। আর সব লোক আসবে, এটা ডেফিনেটলি যে সবটা লোক ঠাকুরের চরণে আসতেই হবে, কিন্তু সময় লাগবে। যার যখন সময় হবে সে কিন্তু ঠাকুরের চরণে নিশ্চয়ই আসবে। আর কে চণ্ডীগড়ের থেকে একটা ফোন আসলো আমার কাছে, পাঞ্জাব চণ্ডীগড়, ঠাকুর পরিবারের খুবই প্রিয় লোক, শ্রী আচার্যদেব দাদা, তার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা, মোবাইলে কথা বলি। মানে মনে করুন যে একটা ঠাকুর পরিবারের লোকের ভিতরে উনি যে ওঠা বসা খাওয়া দাওয়া করেন। আসলে দাদা ওনাকে খুব ভালো। কিছুটা কথা হলো, কথার ভিতরে ভিতরে বলছে আসলে দাদা আপনাকে আপনার সঙ্গে আমাকে কথা বলতে বলেছে একটা মায়ের রোগ নিয়ে, সে মাটার নাম বলবো না। আহ, একটা মায়ের রোগ নিয়ে আপনার কাছে ট্রিটমেন্ট চলছে, তার তো অনেকটা ভালো ঘটেছে, কিছু কারণবশে সে ফ্যামিলিতে থাকতে পারছে না, তার জন্য আর্জি করেছিলেন অনলাইন সৎসঙ্গে। ওখান থেকে আনসারটা পেল যে তোমাদের ওখানে ঋত্বিককে, সেই দাদাটার নাম বললে ঠিক আছে, তার সঙ্গে আমি কথা বলছি। উনি আমাকে ফোন করে বলছেন যে আপনি তো ট্রিটমেন্ট করেছেন, ভালো আছে? আমি বলছি, হ্যাঁ ভালো তো হয়ে গেছে। বলতে মা কেমন? তো মা তো বলছে যে ব্যথা হলো কিছু আছে। আমি বলছি, "ওটা থাকবে সারা জীবন, থাকবে, ওটার জন্য কিছু করা যাবে না, ওটা থাকবেই থাকবে।" বলে ওনার ওষুধ টষুধ চলছে, খাওয়া দাওয়া প্রবলেম হচ্ছে, ছেলেটা দেখছে না, তার জন্য আর্জি করেছিলেন। আসিফ দাদা তার পরিপ্রেক্ষে বললেন ওকে বলবেন মাটিকে যে নিজের কাজের ক্ষেত্রটা পরিবর্তন করতে। পাটা তো আগের চেয়ে ভালো আছে, তা নিজের কাজটাকে চেঞ্জ করতে, স্বাবলম্ব হতে, নিজে পায়ে দাঁড়িয়ে নিজের কর্ম করে নিজের জীবনটাকে চালানোর জন্য পয়সা অর্জন করতে। ওষুধ কেনা যেটা পয়সা লাগছে সেটা নয়, 2-3 মাস 4 মাস আর ওষুধ ওষুধ চলতেই পারবে, কেন কি ওটা সারা জীবন যে ব্যথাটা আছে, ব্যথাটা তো সারা জীবনই না থাকবে, তার জন্য একটু সহ্য করতে হবে। নিজের যে ওই সহ্যের ভিতর যে কাজটা করা তার পক্ষে সম্ভব সেটা করতেই হবে। 2-3 মাসের ওষুধের কথা দাদা দেওয়ার কথা বলেছেন। কোন দাদা? চন্ডীগড়ে যে ঋত্বিক দাদা, সেটি দেওয়ার কথা বলেছে। 2-3 মাসের মেডিসিনটা আমি দিয়ে দেবো। আমাকে উনি আর্জি করলেন, তো আবার সে দাদা বললেন আচার্য দাদাকে যে যে ট্রিটমেন্ট করেছেন উনি একটা কথা বললেন যে আপনারা যদি বলেন তাহলে আমি 1-8 মাসেরটা দিয়ে দেবো, আর বাকিটা আপনারা দেখে নেবেন। তো খুব ভালো কথা, যে কন্ট্রিবিউশন যদি আসলে দাদা বললেন, খুব ভালো কথা, যদি ডাক্তার কিছু কন্ট্রিবিউশন করতে চান তাহলে করতে দিন, ওনাকে 1 মাস করতে দিন আর বাকি আমাদের এখান থেকে পাঠিয়ে দিন। আমি বললাম ঠিক আছে। এই যে একটা আচার্যদেব দাদার আশীর্বাদে যে একটা
এক মাসের কন্ট্রিবিউশনটা আমি করতে পারছি। অর্থাৎ ১ বছর ১ মাস আমি তাকে সহযোগিতা করতে পারছি। ওটা পয়সাই খরচা হবে আর কি হবে? দিয়ে দেব, পাঠিয়ে দেব, চলে যাবে। কিন্তু আচার্যদেব একটা আশীর্বাদ তো পেয়ে গেল যে ১ মা ১ মাসের ওষুধটাকে যদি কন্ট্রিবিউশন করতে পারে তাহলে খুব ভালো কথা। করতেই পারে। বলে ঠিক আছে। সেই কথাটা হলো। এটা এইজন্য বলা যে দাদাও নাকি কি বলেছেন যে স্বাবলম্ব হতে হবে। কাজটাকে পরিবর্তন করতে হবে। কারোর ভরসায় থাকতে হবে না। ছেলে হোক, মেয়ে হোক, কারো ভরসায় থাকতে হবে না। নিজের আ কিছু অর্জন করতে হবে। যেটায় আপনার জীবন চলছে না, জীবনটাকে চালানোর জন্য আ যে কাজটা করছিলেন সেটা যত হতে পারছে না বা হচ্ছে না, তার জ তার জন্য কাজটাকে পরিবর্তন করতে হবে। জায়গা পরিবর্তন করতে হবে। তবেই কিন্তু সেটা হবে। আমি একটা কাজ নিয়ে বসে আছি। সেই কাজটা আমার জীবনে আপ্রাণটা হচ্ছে না। কিন্তু তাকে আমি ছাড়ছিও না। এভাবে বসে থাকলে তো কাজ হবে না। আম ডাক্তারবাবু এইটা আচার্যের দাদা কতটা দূরে চিন্তা করে এসেছে যে আ উনারও জায়গাটা চেঞ্জ করতে হবে। আর জায়গাটা চেঞ্জ করে কাজটাকে চেঞ্জ করতে হবে। যেটা ও খুব কম ভিতরে ভালো কাজ হবে। আর পরিশ্রমটা কম হবে। যে আ হাট হাঁটাচলা করতে পারছে না সেই কাজটা যাতে না হয়। কিন্তু সেটা নিজেরই করে নিতে হবে। যে একটা মনে বল দিল। এই বলটাই কিন্তু সবাই দিতে পারেনি। উনি আচার্যদেব দাদা বলেই পেরেছেন। আর তারপর যদি কোনো ব্যবস্থা না হয়, উনার তো আ মাথায় এই জিনিসগুলো থাকবেই। উনি তো সহজে ভোলা মানুষ না, সহজে তো ভুলে যান না উনি। তো উনি কিন্তু আ তদন্ত নিতেই থাকবেন। দেখবেন ওই অ দাদার কাছে আ ওনার তদন্ত নিতেই থাকবে, ওনার খবর নিতেই থাকবে। যখন কোনো সমস্যার সমাধান না হচ্ছে, দাদা নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবে। যে তাহলে আমার ঠাকুর সবাইকে আ জীবনভর সবকিছু উজাড় করে দিয়েছে। বর্তমান সে যুগে পরিবর্তন হয়েছে। কলিযুগে অনেকটা পরিবর্তন হয়েছে। ওই পরিবর্তনের ভিতরে নিজেকে বেঁচে থাকার বা বাঁচানোর রাস্তাটাও কিন্তু আমাদের আ বর্তমান আছে দাদারা সেটাও রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। নিজে স্বাবলম্ব হতে, নিজে দাঁড়াতে হবে। নিজের পায়ে মা ঠাকুর আ বলতেন যে, মায়েদের ঘরে থেকে না বেরোনোটা ভালো। মন পরিবর্তন হয়ে যায়। আর বর্তমান দাদা বলছেন যে নিজের আ কিছু না কিছু উপার্জন করাই দরকার। ছেলে হোক, মা হোক, দাদা হোক, যেই হোক, একটা নিজের আ অর্জন, নিজের একটা আ করাটা ভালো। বিপদে পড়লে সেই পয়সাটা দুজন মিলে ঘাড়ে নিলে সেটা কিন্তু ওই দাদাটার প্রতি একটা ভার কম পড়ছে। যেমন যুগ হবে তেমনি তার আ যেমন রোগ হবে, তেমনি তার মেডিসিন হবে। তেমনি যেমন যুগটা পরিবর্তন হবে, আগে ঠাকুর বলেছেন যে, মায়েদের কোনদিন অ্যা ডিউটি করতে ঠাকুরের একদম স্পষ্ট বলা আছে যে, মায়েরা কোনদিন ডিউটি করবে না। মন, চিন্তন, মস্তিষ্ক এটা কিন্তু আ পরিবর্তন হবেই হবে। এটা ঠাকুর বলে গেছে। যুগ পরিবর্তন হয়েছে। বড়দাও কিন্তু আ মায়েদের ঘর থেকে বেরিয়ে ডিউটি করার জন্য কিছুটা অনুমতি দিয়েছিলেন। আর বর্তমান আশিদুর দাদা কিন্তু আ বলছেন যে ২ জনে একসঙ্গে উপার্জন করে সৎ কাজে থেকে ২ জন যদি এক জায়গায় করতে পারে তাহলে তো খুব ভালো। আর না হলে যদি আলাদা আলাদা যদি যেতে হয় তাহলে সৎ নামে, সৎ চিন্তনে, সৎ জায়গায় কাজ করে উপার্জন করাটা ভালো।
করতে গেলে করতেই হবে, ছেলে মেয়ে মানুষ করতে গেলে। মানুষ হবে কি না হবে সেটা ঠাকুর জানেন। আমাদের যে কাজ, ঘরের প্যারেন্টস এর যে কাজটা, যে তাকে পয়সা লাগাতে হবে, তাকে পড়াতে হবে। পড়াতে গেলে পয়সার প্রয়োজন। বর্তমান যে কলি যুগ, এই যুগে সবচেয়ে বেশি কারাপশন চলছে কিন্তু পড়ার দিকে। প্রাইভেট কলেজ, প্রাইভেট ইনস্টিটিউট খুলে রেখেছে, যেখানে লাখো টাকার 8-9 মাসে লাখো টাকা দিতে, লাখো 1,70,000, 1,20,000 এরকম ভাবে পড়ছে। তাই ওই আহ, জিনিসটাকে অর্জন করতে গেলে একা বাবা কতটা করবে। তখন কিন্তু আশ্রয় দাদা বলেছেন যে যদি সম্ভব হয় তাহলে দুজনে করবে, সম্ভব না হলে একা করবে। আর ছেলে কতটা মানুষ হবে না হবে, কতটা ঠাকুরকে নিয়ে চলবে, কতটা ঠাকুরের কে নীতিবিধানের ভিতরে থাকবে, সেটা যখন ছেলে বাইরে চলে গেছে তাহলে সেটা কিন্তু বাবা মার হাতে থেকে বাইরে হয়ে গেছে। মানে বাবা মার আয়ত্তর বাইরে হয়ে গেছে, বাবা মার গণ্ডির থেকে বাইরে হয়ে গেছে। গণ্ডি থেকে বেরোনোর আগে সেটা বাবা মার 100% দায়িত্ব থাকে যে তাকে মানুষ করে বাইরে পাঠানো। সেটা কতটা মানুষ করে বাইরে পাঠানো হয়েছে, সে ওখানে কিভাবে আছে। এখানে তো আমাদের চোখ তো এসএলআর ক্যামেরা নয় যে আমি প্রত্যেকটা সময় দেখতে পাচ্ছি, এক এক সেকেন্ড তাকে আমি ফলো করছি, তা তো হচ্ছে না। ওটা যার যার বিষয় থাকবে, যেভাবে নিয়ে ঠাকুরকে নিয়ে ওই ছেলেটার বা ওই মেয়েটার ভিতরে ঠাকুরকে যখন ভালোভাবে ঢুকিয়ে দিয়ে ঘরে থেকে যাবে, তা ঘর থেকে বেরোনোর আগে যদি ঢুকিয়ে দেওয়া যায়, আমার বিশ্বাস যে সে বাইরে গিয়েও ভুল পথে ভুল রাস্তাটা চয়ন করবে না, খুঁজে নেবে না, ও ভালোটাই খুঁজবে। কতটা কাজ যে ঠাকুরকে ধরে নিয়ে যদি চলা যায় জীবনে, অনেকটা কাজ। ওই ছেলে মেয়েরা কিন্তু নিজেরা নিজেরা সেই রাস্তাটা খোঁজ করে নিতে পারে। আর ঠাকুরকে স্মরণ মনন চিন্তনে যদি রাখা হয় তাহলে কিন্তু কাজটা ঠাকুর করে দিচ্ছেন না, ঠাকুরকে নিয়ে থাকলে কি হবে, সেই রাস্তাটাকে যেটা কয়েকটা বছর লাগবে সেটা কয়েকটা দিনের ভিতরে হয়ে যাবে। এমন একটা লোক আপনার জীবনে বা যে কাজটা খোঁজ করছে, যার পড়া যে স্টাডি করছে, তার জীবনে এমন একটা লোক এসে ঠাকুর পাঠিয়ে দেবে, তার জীবনটা হয়তো পরিবর্তনই হতে পারে। এটা সব ঠাকুর পাঠিয়ে দেবে, ঠাকুর ব্যবস্থা করবে। চেষ্টাটা আমার থাকা উচিত। আমার জ্বর হয়েছে, আমি একটা প্যারাসিটামল ওষুধ খাবো, ওষুধটাকে খেলে আমার জ্বর তাপটা একটু কম হবে, কিন্তু ওষুধটা আমার এই রুমে থেকে আর এক রুমে রয়েছে, সেই ওষুধটাকে তো আমাকে গিয়ে এনে খেতে হবে, তবেই তো আমার সেই তাপটা কমবে, শরীরের তাপ। যদি ওষুধটাকে আমি ডাকি বা আমি দিন গিয়ে যদি না খেতে পারলাম তো আমার তাপটা কমবে না। আমাকে সে কর্মটা করতে হবে, সেই কর্মটা হলো ঠাকুরের একনিষ্ঠ ভাবে থেকে এক রাস্তায় থেকে ঠাকুরের চিন্তন মনন স্মরণ করে তাকে নিয়ে চলতে হবে, তাকে নিয়ে থাকতে হবে, তাকে নিয়ে মানে আমার মানে বলার একই উদ্দেশ্য যে প্রত্যেকটা কাজের ভিতরে ঠাকুরকে বসাবে, দেখবেন সে কাজটা কতটা সুন্দর আর কতটা স্পিডে আর কতটা ভালো রেজাল্ট নিয়ে আসে। ঠাকুর যেখানে আছেন সেখানে সফলতা ঠাকুরের দাস। আমার সময় হয়ে গেছে, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয় গুরু। জয় বাবা, জয় বাবা। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে যে আমরা ঠাকুরকে নিয়ে কিভাবে থাকবো সে সম্বন্ধে খুব সুন্দর করে আলোচনা করলেন, যে আমাদের কেন গুরু ধরবো, কিসের জন্য। তো গুরুই আমাদের পথ দেখান, তিনি সর্বত্র বিদ্যমান। আমাদের জীবনে চলার পথটা কেমন হওয়া উচিত তেমন
গুরু আমাদের স্যার শিখিয়ে দেন আমাদের প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে। আমাদের মেয়েদেরও স্বাবলম্বী হওয়ার কথা শ্রী ঠাকুর বলেছেন যে বিপদে আপদে যেন আমরা আমার পরিবারকে সাহায্য করতে পারি। সেই জন্যই আমাদের মেয়েদের শিল্পব্রত করার কথাও আমাদের শ্রী ঠাকুর বলেছেন। খুব সুন্দর করে আমার সঞ্জয়দা আলোচনা করছিলেন এবং আরো বলছিলেন যে যে আমাদের যেন আমরা সময়ে আমরা প্রশ্ন করতে পারি যে গুরু নিন্দা করলে বা গুরু নিন্দা সহ্য করা উচিত না এবং গুরু নিন্দা শোনাও পাপ। খুব সুন্দর করে আলোচনা আমার দাদা বললেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার রাজীব চরণে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়া করে আমার রাজীব চরণে। জয় গুরু।